ছায়াবৃত্তের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো আধুনিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটিকে নিয়ে। ফ্লাইট 370। মালয়েশিয়ান এই ফ্লাইটটি যে রহস্যের সৃষ্টি করছে তার সমাধান খুঁজতে গিয়ে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে পৃথিবীবাসী থেকে এর সব ঘটনা আড়াল রাখতে। সাল 2014। 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে 227 জন যাত্রী ও 12 জন ক্রু নিয়ে উড়ে যায়। কিন্তু বিমানটি যাত্রা শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর ও রহস্যজনক উড়োজাহাজ নিখোঁজের ঘটনার প্রতীক হয়ে দাঁড়ায়। প্লেনটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরে ইগানি নামের একটি চেক পয়েন্টে হুট করে একটি টার্ন নেয়। এটি কন্ট্রোল সেন্টারে থাকা সকলের সন্দেহের কারণ হয়, কেননা প্লেনটি শুধুমাত্র এমন করতে যদি এটি অটো পাইলট মুডে থাকে, তবে তখন পাইলটের সাথে সরাসরি কথা বলতে অপারগ হয়, কারণ তার কয়েকদিন আগে এটি ভিয়েতনাম এজেন্সি এটিসিকে এই প্লেনের রুট ম্যাপ দিয়ে দেওয়া হয়। কিন্তু ককপিটে বসে থাকা অভিজ্ঞ ক্যাপ্টেন জাহেরি আহমেদ শাহ এর অভিজ্ঞতা ছিল রাতে এই প্লেন চালানোর। তবে টার্ন নেওয়ার সময় প্লেনটি থাইল্যান্ডের এয়ার ডিফেন্স জোন এডিআইজেড এর দিকে যাচ্ছে, যা থাইল্যান্ডের এয়ার ডিফেন্সের কাছে প্রথমে সন্দেহজনক মনে হলেও যখন তারা লক্ষ্য করেন প্লেনটি তাদের জোন থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তারা মনে করে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য হয়তো প্লেনটি এমন করছে। অন্যদিকে কন্ট্রোল সেন্টারে থাকা সকলেই ব্যস্ত কিভাবে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করা যায়। তারা সিদ্ধান্ত নিল প্লেনে স্যাটেলাইটের মাধ্যমে এটিসি মেসেজ পাঠাবে। এটিসি মেসেজ হলো কমিউনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। এই মেসেজটি এতটাই নির্ভরযোগ্য ছিল যে কোনো প্রতিকূল পরিবেশে মেসেজ আদান প্রদান করতে সক্ষম। এমনকি তখন এটিও কাজ করছে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি পাওয়ার সিস্টেম বন্ধ? উত্তর হলো কখনোই না, কারণ প্লেনে মোট 4টি জেনারেটর ছিল। যদি একের পর এক সব জেনারেটর বন্ধ হয়, তাও এপিইউ, যা অক্সিলারি পাওয়ার ইউনিট, এটি অটোমেটিক পাওয়ার সাপ্লাই দিবে। এমনকি যদি কোনো কারণে এসিটি মেসেজ প্লেন পর্যন্ত পৌঁছাতে নাও পারে, তাহলেও মেসেজটি কাজ করছে না এমন সিগন্যাল পাওয়া যাবে। কিন্তু এত কিছু পরেও যখন কন্ট্রোল সেন্টারের কেউ যখন কিছুই করতে পারল না, তখন একরকম হতাশ হয়ে যাওয়ার সময়ই সিগন্যাল আসলো প্লেন থেকে যোগাযোগের জন্য প্রস্তুত। কিন্তু এই আশার আলো বেশিক্ষণ দেখার আগেই রাডার থেকে হারিয়ে যায় প্লেনটি। ইতোমধ্যে চলে আসেন সকল দক্ষ এবং অভিজ্ঞ পরিচালক। সকলে মিলে যখন কোনো সমাধান পাচ্ছে না, তখন হ্যান্ডশেক নামের অটো সিগন্যাল চালু হয়, যা ক্রমান্বয়ে 7 বার স্যাটেলাইটকে সিগন্যাল দিতে থাকে, যা আবার বন্ধ হয়ে যায়। এইদিকে পুরো মালয়েশিয়ায় তোলপাড় যে প্লেন বাতাস হারিয়ে গেছে, তাই একে একে বন্ধ হয় সকল বিমান চলাচল। কেউ বা বলতে থাকে অন্য গ্রহের প্রাণী সব নিয়ে গেছে তাদের গবেষণার জন্য, আবার কেউ দোষারোপ করে রাজনীতিকে। তাদের মতে রাজনৈতিক কারণে ছিনতাই করা হয় প্লেনটি। এমনকি পাইলট আত্মহত্যা করেছে এইরূপ কথা বলে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে অনেকেই। কিন্তু এসবের মাঝে যে প্রশ্নের উত্তর প্রযুক্তিবিদ সহ কোনো গবেষকরা দিতে পারেনি, তা হলো প্লেনটিতে যদি কোনো সমস্যা হয়েই থাকে, তাহলে ইগানি চেক পয়েন্টে এমন অদ্ভুতভাবে ঘুরে আবার ঠিকভাবে যাচ্ছিল কেন? আর সমস্যা না হলে কন্ট্রোল রুমে কেন কোনো সংকেত পাঠাতে পারছিল না? উত্তর খুঁজতে সবাই যখন ব্যস্ত, তখন চিরতরে অদৃশ্য হয়ে যায় বিমানটি। এত কিছু পরেও যাদের চোখ কপালে উঠেনি, তবে তারা এবার শুনুন। 8 মার্চ থেকে চলে অভিযান। কিন্তু এবার শুধু হতাশাই নয়, প্রায় 3 বছর ধরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচের পরে যখন কোনো দিক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সাধারণ জনগণ ও প্লেনে থাকা সকল যাত্রীদের আত্মীয় স্বজনকে নিয়ন্ত্রণ করে 2017 সালে বন্ধ করে দেওয়া হয় অভিযান। কিন্তু পরবর্তীতে মালয়েশিয়া সরকার কোনো কারণবশত অস্ট্রেলিয়া ও চীনের সাহায্যে 2018 সালে আবার নেমে পড়ে অভিযানে। এবার নিয়ে আসা হয় সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ও উন্নত প্রযুক্তি নির্ভর কোম্পানি ওশান ইনফিনিটিকে। তৎকালীন মালয়েশিয়ান সরকারের সাথে সরাসরি $70 মিলিয়ন চুক্তিবদ্ধ হয় কোম্পানিটি। তবে কথা ছিল প্লেনটি কেবল খুঁজে পাওয়ার পরেই সকল পারিশ্রমিক দেওয়া হবে, আর খুঁজে দিতে না পারলে কোনো প্রকার পারিশ্রমিক দেওয়া হবে না। তাহলে একবার ভেবে দেখুন ওশান ইনফিনিটি কোম্পানিটি কতটা আত্মবিশ্বাসী ছিল। তৎকালীন সময়ে তারা 25,000 স্কয়ার এরিয়া কভার দেওয়ার ক্ষমতা সম্পন্ন কোম্পানি হলেও তা 3 মাসের মধ্যে তারা শক্তি কয়েক গুণ বৃদ্ধি করে 1,12,000 স্কয়ার এরিয়া কভার করার সক্ষমতা অর্জন করে। তারা ব্যবহার করতে শুরু করে উন্নত মানের সামুদ্রিক যান, যা সমুদ্রের বালুতেও চলতে সক্ষম। আরও নিয়ে আসে বিএফও এর মতো উন্নত টেকনোলজি,
যা বাতাসকে কাজে লাগিয়ে সরাসরি প্লেনের চলার ধরন কেমন ছিল তার বর্ণনা সংকেত স্যাটেলাইটে দিতে পারে। এমনকি প্লেনটি যে ফিগার 8 প্যাটার্ন ঘুরতে ছিল তারা এটিও চিহ্নিত করে। এরই ধারাবাহিকতায় এগুতে থাকে নতুন সম্ভাবনার দিকে। পরবর্তীতে বোয়িং 370 এর কিছু খণ্ড অংশ ভারত মহাসাগরের পশ্চিমের দ্বীপ রিউনিয়নে খুঁজে পাওয়া গিয়েছিল। ওই সময়ে প্লেনের কিছু ছোট ছোট ধ্বংসাবশেষ মোজাম্বিক, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার এবং মরিশাসের উপকূলে ভেসে আসে। এই অংশগুলোর মধ্যে কয়েকটি নিশ্চিতভাবে MH370 এর অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে এবং আরও কিছু অংশ সম্ভবত সেই বিমানের ছিল বলে মনে করা হয়। তবে বিমানের প্রধান অংশ বা ককপিট, ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার যাকে বলা হয় ব্ল্যাক বক্স তা আজও খুঁজে পাওয়া যায়নি। যদিও 2018 সালের জুন মাসেই সম্পূর্ণ অভিযান বন্ধ ঘোষণা করা হয় এবং চিরতরে রহস্যের প্রতীক হিসেবে হারিয়ে যায় বোয়িং 370। আমার মতো একটি প্রশ্ন, কি আপনাদেরও মাথায় ঘুরপাক খাচ্ছে যে কি এমন জিনিস ছিল ওই প্লেনে যা তাকে সারা জীবনের জন্য রহস্যে ঘেরা এক গোলকে ফেলে দিল? আর মালয়েশিয়ান সরকার কেনই বা কোনো নিশ্চয়তা না থাকা সত্ত্বেও বারবার অভিযান করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচের সিদ্ধান্ত নিলেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ছায়াবৃত্তের হাত ধরে রহস্যের পর্দা উন্মোচন করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।